নমস্কার, আমি দিগন্ত। আপনারা দেখছেন ডিসি প্রেজেন্স এবং ফ্রেন্ডস। আজকে যিনি আমার সঙ্গে আছেন, তার অন্য কি পরিচয় আছে সেটা আমি একটু মানে অন্য পরিচয় একটু সাইডে রাখছি। এই মুহূর্তে তার পরিচয় হচ্ছেন চমকদার তরফদার, দেবনাথ দা। থ্যাংক ইউ দেবনাথ দা, আমাদেরকে টাইম দেওয়ার জন্য। এই সম্পূর্ণ আড্ডার মধ্যে টেকনিক্যাল কিছু কারণের জন্য সারাক্ষণ স্ক্রিনে একটা ফ্লিকার দেখা যাবে। এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা দুঃখিত। 10 তারিখে রিলিজ করছে নয়ন রহস্য। ফার্স্ট বলো, কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড, কারণ নয়ন রহস্য আমার খুব কাছের একটা ছবি। এবং নয়ন রহস্যর করতে গিয়ে যেসব এক্সপিরিয়েন্স হয়েছে এবং প্রথমবার এত বড় একটা ক্যারেক্টার করতে চলেছি আমি ভীষণভাবে এক্সাইটেড এবং তার সঙ্গে ভীত। মানে খুব ভয় ভয়ে আছি মানুষ কীভাবে নেবে, তারও কারণ আছে। বিকজ যারা গল্পটা পড়েছি তারা আমরা হ্যাঁ, জানি ক্যারেক্টারটা কি কীরকম। একদম। বিকজ ওটা ম্যাজিশিয়ানের ক্যারেক্টার, সব থেকে হ্যাঁ, বড় কথা। প্রথমে ফেলুদাতেই আসি, তারপর আমি হ্যাঁ, একটু হ্যাঁ, শিফট করছি এটা। একদম। ফার্স্ট বলো, এই অফারটা এলো কীরকমভাবে এই ক্যারেক্টারের? আসলে আমি বাবুদার সঙ্গে এর আগের ছবিটা, বাবুদার মানে ফেলুদার ছবি হত্যাপুরী, যেটা হত্যাপুরীতে আমি কাজ করেছিলাম, নিশীথ বসু। নিশীথ বোস ক্যারেক্টারটা করেছিলাম। এবং সেই সময় বাবুদার সঙ্গে আলাপ হয়, বাবুদার বাড়িতে ডেকে আমি আসলে বাবুদারই একজন অ্যাসিস্ট্যান্ট আছেন সিধু বলে, হ্যাঁ হ্যাঁ। সেই আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর কি, প্রায় পরিবারে বাবুদার সঙ্গে সিধু। এবার বাবুদা ডেকে আমাকে দেখে, অনেকক্ষণ ধরে দেখে হত্যাপুরীতে বলে যে তোমাকে আমি ভাবছি নিশীথ বোস চরিত্রটা দেবো, কিন্তু তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না, কিন্তু অসুবিধা নেই, তোমার উদয় এরকম করে হিউমার করে কথা বলে। হ্যাঁ, এইরকম ভাবে। হ্যাঁ, না স্যার কী বলছেন, মানে সত্যজিৎ রায়ের লেখার চরিত্র, তার ইলাস্ট্রেশন আছে, সেই চরিত্র করতে পারছি আমি, ধন্য, এটাতেই বড় কথা। যাকে তো হত্যাপুরীর একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়, পুরীতে যাই আমরা, আউটডোর করি, তো ওভারঅল বাবুদার কোথাও আমার কাজ ভালো লাগে। এবং ডাবিংয়ের সময় হত্যাপুরী যখন হয়ে গেল, ডাবিংটা অল্পই ডাবিং ছিল, বেশি ডাবিং ছিল না, আমার সাইলেন্ট অভিনয় বেশি ছিল হত্যাপুরীতে। তো তখন বাবুদা আমাকে বলেছিল পরের ছবিতে আমি পরে নিশ্চয়ই তোমাকে আমি বড় ক্যারেক্টার ভাববো, এটা একটা বলে রেখেছি। এবার হঠাৎ করে তারপর তো গেছে দিন, সময় যাচ্ছে, আমি জানি না কী হবে এরপরে। আমি জানতামও না যে বাবুদা আবার ফেলুদার ছবি করবে। তো হঠাৎ করে একদিন ফোন, বুনিদির নাম্বার থেকে, বাবুদার তো কোনো ফোন নাম্বার নেই ল্যান্ডলাইন ছাড়া, মোবাইল নাম্বার নেই কিছু। তো বাবুদা ফোন করে আমাকে দেখে বুনিদি বলছে যে দেবনাথ, আমি বুনিদি নই, আমি বাবুদা বলছি। আচ্ছা। তা বাবুদা, হ্যাঁ হ্যাঁ বলো। বলে শোনো, তুমি কি একবার আগামীকাল আমার বাড়িতে আসতে পারবে? মানে এত সুন্দর অ্যাপ্রোচ করে, মানে মনে হয় যেন মানে মানে উল্টোটা ঠিক, আমরা যা যেরকম ট্রিটমেন্ট পেয়ে থাকি হ্যাঁ আর্টিস্টরা হ্যাঁ, অন্যান্য হাউস থেকে বা একদমই ডিরেক্টরদের কাছ থেকে, একদমই। তার ঠিক উল্টো। তো একবার কি আসতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই যেতে পারবো। তো গেলাম পরের দিন গিয়ে, এবং সেখানে আহ, এক মিনিট, তোমার মোবাইল কন্টিনিউ। হ্যাঁ, তো গেলাম পরের দিন বাড়িতে, ঠিক সময় পৌঁছে গেলাম সন্ধ্যাবেলা, দেখি বাবুদা একাই বসে আছে, বলে এসো এসো দেবনাথ। বসলাম পাশের সোফাটায়, বসে বলো তুমি নিশ্চয়ই শুনেছো আমি পরের ফেলুদার ছবিটা তৈরি করছি, নয়ন রহস্য। হ্যাঁ আমি একটুখানি শুনেছি, আজ পেয়েছি, কিন্তু বলে সেই জন্যে ডেকেছি, তোমাকে একটা চরিত্র করতে হবে। বলে আচ্ছা। বলে আমি এবার ভাবছি যে কোন চরিত্র, কোন আমার সব চরিত্র ক্যারেক্টারগুলো মানানসই হবে? মাথার হ্যাঁ। মধ্যে ঘুরছে যে কী চরিত্র হতে পারে। তখন বললো আমি তোমাকে সুনীল তরফদারের চরিত্রটা ভেবেছি, ম্যাজিশিয়ান। আমি না কিছুক্ষণ থম করে গেলাম, মানে দেখাতেও পাচ্ছি না যে আমি জানি না, হ্যাঁ, মানে একটা, মানে সুনীল তরফদার একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ওয়ান অফ দ্য ক্যারেক্টার। সেন্ট্রাল ক্যারেক্টার। এবং বাবুদের তখন আমি বললাম ও আচ্ছা তাই, ঠিক আছে, হ্যাঁ তুমি কি করবে? আমি বললাম আমি করবো মানে আমি কি পারবো বাবুদা? তো বলে হ্যাঁ নিশ্চয়ই পারবে। এবং সেইখানে তখন আমাকে বলা হয় যেটা, এবং ম্যাজিক দেখাতে বলা হয়, যে ম্যাজিক দেখাতে হবে একটুখানি, সেগুলো ব্যবস্থা করছি আমরা। এবং তার সাথে তোমার ইংরেজিটা কেমন? আমি বললাম বাবুদা, বাংলা মিডিয়ামে পড়া ছেলে, যতটা ইংরেজি বলতে পারি সেরকম, কিন্তু স্ক্রিপ্টে যদি ইংরেজি থাকে আমার কোনো অসুবিধা হয় না, আমি সেগুলো করেছি, আগেও করেছি অভিনয় করার সময়। তাহলে ঠিক আছে, তাহলে অমুক দিন আমরা বসছি, একটাখানি সেদিনকে এসো, তাহলে হাতে স্ক্রিপ্ট যেগুলো দেওয়ার এগুলো দিয়ে দেবো। তো এইভাবে ঢোকা হলো। পরে আমি জেনেছি যে সুনীল তরফদার চরিত্রটা, মানে বাবুদা স্ক্রিপ্ট পড়ার পরে প্রথম বুনিদি এবং সৌরদীপকে পড়ায় বাড়ি, হ্যাঁ। এটাই নিয়ম, বাবুদা করে আসছে এরকমভাবে। তো তখন করার পরে কাস্টিং যখন ভাবছে, সেই সময় বুনিদি নাকি আমায় সাজেস্ট করেছে যে সুনীল তরফদারটা তুমি দেবনাথকে দিয়ে কেন ভাবছো। তখন বাবুদা আমাকে ডেকে আর কি তারপর যা হয়। যাওয়া হয় আর কি, এইভাবে আসে চরিত্রটা।
আমি সন্দীপ রায়ের মুখে শুনেছিলাম, হ্যাঁ। তুমিও ছিলে ওখানে, যে ম্যাজিক এই ছবিতে তুমি মানে নিজেই দেখিয়েছো, কোনো রকম মানে কোনো ফাঁকির সাহায্য নেওয়া হয়নি। সেই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল হ্যাঁ, ম্যাজিক শেখা ক্যারেক্টারের জন্য? এটা একটা প্রসেস অবশ্যই। আমি ওই জন্যই বললাম নয়ন রহস্য আমার খুব কাছের একটা ছবি আহ, হতে চলেছে, বা এখন তো বটেই। মানুষ কেমন নেয়, ম্যাজিক দেখার প্রাথমিক শর্ত ছিল ম্যাজিক দেখানোর আর কি। একদমই। এবং বাবুদা সেটা বলেছিল তোমাকেই নিজে দেখাতে হবে, যেটুকু ম্যাজিক আছে ছবির প্রয়োজনে দেখাতে হয়েছে সেটা আমি নিজেই দেখিয়েছি। এবং তার জন্য আমাদের শীল মহাশয় ছিলেন, যে ম্যাজিশিয়ান শীল হ্যাঁ, হ্যাঁ। আমাদের, যিনি বুলেট ক্যাচ করতেন মুখে, বিখ্যাত তার জাদু ছিল। একদম একদম। তো সেই তার পরিবার, মানে তার মেয়ে রোশনীশীল এবং তার জামাই সুস্মিত, ওরা দুজনে একদিন বাবুদার বাড়িতে আসে। মানে ট্রেলার লঞ্চের দিন যারা হ্যাঁ হ্যাঁ, যারা দেখেছিলেন এসেছিলেন, যারা স্টেজে ওনারা, পারফর্ম আচ্ছা। করছিলেন, ওনারাই হ্যাঁ, হ্যাঁ। এসেছিলেন। এবং বাবুদার বাড়িতে পুরো ওই বৈঠকখানাটা যেখানটা বাবুদা বসেন, ওইখানটা একটু সোফাগুলো সরিয়ে দিয়ে পুরো একটা পারফর্ম করা হয়। ওনারা পুরো পারফর্ম করে, পুরো একটা আচ্ছা। ম্যাজিক শো বলতে গেলে। প্রায় 18টা ম্যাজিক দেখানো হয়েছিল। এবং সেখান থেকে তখন বাবুদা আমাকে বেছে বেছে 12 থেকে 13টা বললো যে এইগুলো একটু নোট করে নিজে নোট করে নিলেন অ্যাসিস্টকে বলে, এবং বললো যে এইগুলো একটু দেখাতে হবে। ওখানে কিছু আমি দেখালাম, মানে প্রাথমিকভাবে একটুকু দেখাতে পারলাম ওদের গাইডেন্সে। বাকি কিছু ইকুইপমেন্টস আমাকে দিয়ে দেওয়া হলো, যেটা আমাকে বাড়িতে প্র্যাকটিস করতে বলা হলো। সেটা প্রায় মাসখানেক আমার একটা প্রসেসের মধ্যে ছিলাম আমি। তো ম্যাজিকগুলো সব আমি দেখিয়েছি। এবং যখন শুটিং হয় রাজপুর রবীন্দ্র ভবনে, আচ্ছা। সেই সময় ওরা ছিল, রোশনি, এরা সব ছিল ওখানে। এবং প্রতিটা ম্যাজিক আমি নিজে দেখিয়েছি। এবং দেখানোর পরে ইউনিটের সবাই হাততালি দিয়েছে প্রতিটা ম্যাজিক আইটেম দেখানোর পরেই। এবং সেখান থেকে লেক পুলিও শুরু হয়। এবার দেবনাথ অভিনয় ছাড়াও ম্যাজিকটাও দেখাতে পারবে, আমার বার্থডে পার্টি বাড়িতে, আমার এখানে এসো, এই করবো এই করবো। এইভাবে ম্যাজিকটা পুরো আমি নিজে দেখিয়েছি। একটা বড় মানে শেখার জায়গা হয়েছে এটা আমার একটা। আচ্ছা। গল্পের অন্যতম আরেকটা সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে নয়ন। হ্যাঁ এবং যারা গল্পটা পড়েছি তারা জানি যে নয়নের সঙ্গে অলমোস্ট বেশিরভাগ দৃশ্যই তোমার। হ্যাঁ বিকজ মানে অ্যাজ ইফ মানে তোমারই মানে তোমার সঙ্গেই ছিল হ্যাঁ 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 হ্যাঁ। নয়ন মানে অভিনবর সঙ্গে তোমার কেমিস্ট্রিটা কি কিরকম ছিল, বা ওই ব্যাপারটা কি কিরকম ছিল? এই যেটা বললে সেই জায়গাতেই দাঁড়িয়ে, যেহেতু নয়নের সঙ্গে আমার সবচেয়ে বেশি সিন, এবং নয়ন সবসময় না, কারণ আমি হচ্ছি নয়নের লোকাল গার্ডিয়ান। হ্যাঁ। এবং ওর বাবা, মানে গল্প অনুযায়ী ওর বাবা দারিদ্র বা এর জন্য বা নয়নকে আমার কাছেই এনে রাখে, ওর ওই সুপার পাওয়ারটা ওই ক্ষমতাটা। জানার পরে, যে যদি আমার ম্যাজিক শোয়ে কোনোভাবে ওকে কাজে লাগানো যায়। তো এবং ন্যাচারালি তার ফলে আমার ম্যাজিক শোয়ে প্রথম ওর ওই জাদুবিদ্যাটা, বা মানে জাদুবিদ্যা বলবো না, সুপার পাওয়ারটা লোকের কাছে যায়, দেখতে পায় তারা। এবং তখন সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা এসে তারা কাজে লাগাতে চায় তাকে। এবং সেটা সৎ অসৎ সৎ অসৎ দুরকমই আছে, তারা কাজে লাগাতে চায়। এবং এই সময়তেই হঠাৎ করে চেন্নাই যাওয়ার একটা প্রস্তাব আসে আমার কাছে, এবং সেখানে ওই নয়নকে নিয়ে যেতে হয়, ওয়ান্ডার বয় বলে ওখানে যাওয়া হয়। এবং তখন নয়নকে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে বা ওর এই ক্ষমতাটাকে অপব্যবহার না করা হয়, সেই জন্যে ফেলুদাও আমাদের সঙ্গে যায়। তাই ন্যাচারালি যেহেতু আমি নয়নের সঙ্গে ওই জন্যই বেশি ছিলাম, যে যেহেতু নয়ন আমার কাছেই রয়েছে, ইভেন গল্পে রয়েওছে, নয়নকে আমি আমার বাড়িতে এনে রাখি, হ্যাঁ। আমার বাড়িতে থাকে, ওর বাবার কাছেও থাকে না। বলছে যে আমার ছেলেই বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, গল্পে গল্পে এক জায়গায় ছিল, আছে হ্যাঁ। যে আমি, এবং এমনকি ওর পড়াশোনার ব্যবস্থা খরচটাও, করেছি। আমার ডাক্তার বন্ধু আছে, তাকে দেখে ওর চিকিৎসা, ওর রুটিন, ফুড চার্ট সব করে দিয়েছি। এগুলো সব আছে গল্পে, দেখানো আছে আর কি, বলা আছে। তো ন্যাচারালি সেই জন্য নয়নের সঙ্গে সবচেয়ে বেশি সিন আমার, মানে আমিই রয়েছি শেষ পর্যন্ত আর কি। আরেকটা কোশ্চেন না করেই পাচ্ছি না, সেটা হচ্ছে মোহন আগাশী, একজন অন্যতম মানে ফেলু ভক্তদের জন্য তো ভীষণই পপুলার একজন ক্যারেক্টার, যিনি একটা সময় জটায়ুও করেছিলেন হিন্দিতে, হ্যাঁ। আবার বাংলায় মগনলাল মেঘরাজও করেছিলেন। হ্যাঁ। তার সঙ্গে অভিনয়ের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? তিনি এখানে মহেশ সিংহরানীর চরিত্রে আছেন। মহেশ সিংহরানী না, সরি, হিঙ্গরানী। হিঙ্গরানী, হ্যাঁ, মহেশটা সরি, আমি ওই হত্যা করি ভরতকলকে গুলিয়ে ফেলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিঙ্গরানী চরিত্রে আছেন উনি। এবং মোহন আগাসিজি আমাদের থিয়েটারে, আমি তো বেসিক্যালি থিয়েটারের মানুষ, থিয়েটার করেছি বহুদিন। ওনাকে আমরা অন্য জায়গায় দেখি, অন্য চোখে, বা হ্যাঁ। প্লিজ। এবং আমি পুনেতে অভিনয় করতে গেছি, পুনেতে আচ্ছা। আমার চেতনা নাট্য দলের সঙ্গে গেছি। ওখানে ডন তাকে ভালো লাগে বলে একটি নাটক, সুজনদার ডিরেকশনে, নীলদার ডিরেকশনে, লালদাও পারফর্ম করেন ওখানে। তো ওখানে মোহন আগাসিজি এসেছিলেন দেখতে সেই নাটক পুনেতে, উনি যেহেতু ওখানকারই বাসিন্দা। তো দেখতে এসেছিলেন, আমাদের সঙ্গে কথা রয়েছে, আমার সঙ্গে ছবি তোলাও আছে ওনার ওই সময়। এবং পরবর্তী সময় যেদিন ওনার সঙ্গে প্রথম দিন শ্যুট হয়, জেডব্লিউ ম্যারিয়েটে আমাদের শুটিং হচ্ছিল,
ও মানে চেন্নাইয়ের হোটেলের দৃশ্য, হ্যাঁ, ভেতরের মানে ইনার indoor পার্টগুলো গুলো, সব আমাদের জেডাব্লিউ ম্যারিয়েটে হয়েছে। তো সেখানে যখন ওনার সঙ্গে প্রথম আলাপ হলো, মেকআপ ভ্যানটা ছিল বড়, তার প্রথম অংশতে আমরা ছিলাম, মানে আমি ফেলুদার টিমটা পুরো, তার সাথে নয়ন, আর পিছনের ঘরটায় ছিলেন মোহন আগাসিজ। এবং তখন যখন ওনার সঙ্গে গিয়ে কথা বললাম, এবং বাবুদা ছিল সেই সময়, বাবুদা আমাকে পরিচয় করে দিল, দেবনাথ ও ম্যাজিশিয়ান, ও ম্যাজিশিয়ান, আচ্ছা। এত ভালো, এবং মানে ভালো ইন দ্য সেন্স পড়াশোনা করা মানুষ, সবচেয়ে বড় কথা পুরোটা জেনে এসেছেন আমি কী চরিত্র করছি। এবং তারপর থেকে যখনই আমাকে দেখতো মোহনজি, তারপর চেন্নাইতেও দেখা হয়েছে, চেন্নাইতেও ওনার হ্যাঁ, scene শর্ট ছিল। ছিল, সিন ছিল আমার সঙ্গে। তো চেন্নাইতে যখন তখন খালি মানে সে সম্মান করে দেবেন না, তো সম্মান করে দিও না কিন্তু আমাকে, খালি এইটা। এমনকি বাবুদার মোহনজির একসঙ্গে ছবি তুলছিলাম আমি জেডাব্লিউ মেরিয়েটের হ্যাঁ, হ্যাঁ, ঘরটায়। তো ছবি তোলার সময়তেও মোহনজি সে চোখ ফোক উল্টে এরকম করে তাকাচ্ছে আমার দিকে, যে আমি সম্মোহিত হয়ে গেছি। তো একটা Because গল্পের একটা অংশ আছে, আমি বলবো না কি, হ্যাঁ, সম্মোহনের সম্মোহনের অংশ আছে। ইম্পর্টেন্ট অংশ আছে। হ্যাঁ, তো মোহনজির কাজ করা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কারণ চেন্নাইয়ের যেখানে কাজ করেছি, চেন্নাইয়ের অংশটাতে, ওখানে আমার সঙ্গে বোধহয় ডিরেক্ট ইন্টারাকশন কম ছিল, একই জায়গায় বসেছিলাম কিন্তু সব কথাবার্তা হচ্ছিল ফেলুর সঙ্গে। কিন্তু শিখা মানে দেখাটা, একদমই। মানে এনাদেরকে দেখেও তো অনেক কিছু শেখা যায়, সেই শেখাটা অবশ্যই আমার কাছে রয়েছে, এবং আজীবন থেকে যাবে ওটা, মোহন আগাসিজির সঙ্গে কাজ করা। আচ্ছা, এবার একটু ফেলুদার থেকে স্বাভাবিকভাবে সরছি, একটু হ্যাঁ। ফেলুদাটা একটু ব্যাকে থাক। হ্যাঁ, এবার একটু তোমাকে নিয়ে কথা হোক। হ্যাঁ। আমি যতদূর জানি তোমার যে অভিনয়ের এটা যে খুব বেশি দিনের কিন্তু মানে নয়। তোমার শুরুটা কিরকম ভাবে হয়েছিল? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, আচ্ছা। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বহুদিন কাজ করছি সেটা। এবং আমি অভিনয় করতাম বলতে আমি থিয়েটারটা করতাম, থিয়েটার চর্চাটা আমার ছিল, বহুদিন ধরে থিয়েটার করছি। প্রথম দিকে গণনাট্য সংঘ করতাম, গণনাট্য সংঘের পরে আস্তে আস্তে আমি কলকাতার গ্রুপ থিয়েটার জয়েন করি, এবং লাস্ট সৌমিত্রবাবুর দল মুখোমুখি, যেটা আমাদের বিধু হ্যাঁ, দত্ত হ্যাঁ, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার আমাদের ওই দলের শেষ ওনার জীবনটা উনি ওইখানেই কাজ করেছেন। এবং আমার সৌভাগ্য যে আমি সৌমিত্র বাবুর মতো মানুষকে, স্যারকে পেয়েছি আমার কাছে, এবং আমি ওনার সঙ্গে স্টেজ শেয়ার করতে পেরেছি, ওনাকে দেখতে পেয়েছি সামনে থেকে, ওনার অনেক বকা খেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। এবং ওই থিয়েটারটা করতাম, থিয়েটার করতে করতে ঠিকই বলেছো, ক্যামেরার কাজে আমি নতুন, ক্যামেরার কাজ আমি বেশি দিন নই, মানে যদি বলো যে আমি সম্পূর্ণভাবে নিজেকে ক্যামেরার কাজে দিয়েছি 2018 থেকে। তার আগে আমি টুকটাক কাজ করতাম, কিন্তু তার সঙ্গে থিয়েটারটা করতাম এবং চাকরি করতাম। 2018-তে চাকরি ছাড়ি, চাকরি ছাড়ার পরে 2020-তে লকডাউন হয়, এবং তারপর থেকে আমি আর কোনো চাকরি করিনি, আমি পুরোটাই এখন অভিনয়ের দিকেই আছি। এবং বড়দের আশীর্বাদ, স্যারের আশীর্বাদ, আমার সৌমিত্রবাবুর আশীর্বাদ, যে আমি কাজ করছি, মানুষের ভালো লাগছে, ক্যামেরার কাজ করছি। এখন থিয়েটারটা একটু কমে গেছে, থিয়েটার ওটা একটা মনের ক্ষোভ, নতুন থিয়েটার করতে পারছি না। পুরোনো থিয়েটার হলে সেগুলো আমি রিহার্সাল দিয়ে, একদিন দুদিন রিহার্সাল দিয়ে হয়তো শো করে দিতে পারছি, কিন্তু নতুন কাজ করতে পারছি না, এটা একটা প্রবলেম আমার। এটা একটা হয় সত্যি, হ্যাঁ। একসঙ্গে চালানো হ্যাঁ, একটা খুবই- দুটো তিনটে জায়গা একটা, আসলে আমি তো এখনও অত পপুলার মুখ নই, বা পপুলার মানুষের কাছে বা প্রডিউসার ডিরেক্টরদের কাছে হইনি এখনও, যে আমি বলতে পারবো যে আমাকে অমুক দিন ছাড়তে হবে, আমাকে অমুক সময় ছেড়ে দিতে হবে। আমি তো এখন শুধু এটাই করি, আমি যদি এখন অনেক কষ্ট করে জায়গাটা তৈরি করছি, প্ল্যাটফর্ম তৈরি করছি ক্যামেরার কাজে, এবার যদি সেখানে হট করে বলি আমি থিয়েটার করতে যাব, ওরা তো ছাড়বে, কিন্তু আলটিমেটলি আমার ক্যারেক্টারটা কাঁচি হবে, মানে আমার সিরিয়াল থেকে বুঝতে আমাকে পেরেছি, কাঁচি হ্যাঁ। করবে, বা যাই হোক, আমি বুঝতে পারি সেগুলো। তো এখন ওই জন্য কিছুদিন ভাবছি না, এখন ক্যামেরার কাছেই কনসেন্ট্রেট করছি আর কি। এই যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা হলো, ওরকম একজন লেজেন্ড, তার সঙ্গে যে বললে স্টেজ শেয়ার করেছো, সেই এক্সপিরিয়েন্সটা একটু, এটা আমাদের তো ঠিক আছে। সেই এক্সপিরিয়েন্সটা কিরকম যদি একটু শেয়ার করো, মানে আমরা তো মানে জাস্ট শুনেইছি বা দেখেইছি ইয়েতে। হ্যাঁ, আসলে আমি তখন কলকাতার গ্রুপ থিয়েটার কাজ করছি, সেই সময় হঠাৎ করে পৌলমিদি, মানে আমাদের সৌমিত্রবাবুর মেয়ে, আমাকে একদিন ফোন করে, আমি তখন বাগবাজারে বাস ধরে বাড়ি ফিরবো, রাতের বেলা রিহার্সাল দিয়ে ফিরছি কোনো একটা নাটক থেকে। তো বললো, দেবনাথ, এরকম আমরা একটা নতুন প্রোডাকশন তৈরি করছি, যেখানে দেবশঙ্কর হালদার আছেন এবং সৌমিত্রবাবু আছেন, তুমি কি একটা চরিত্র করবে? আমি তোমাকে একটা চরিত্র ভেবেছি। আমি তো মানে বাগবাজারে মনে হচ্ছে জমি ফাঁক হয়ে গেল, আমি ঢুকে যাবো এবার, মানে এরকম একটা অপরচুনিটি, আমি কাজ করব সৌমিত্রবাবুর সঙ্গে, সারা জীবন যাকে দেখেই এসেছি পর্দায়, মানে ভাবা যায় না। দেবশঙ্করদার সঙ্গে তার আগে আমার আলাপ হয়েছে, মানে আমি শূদ্রকে অভিনয় করতাম, সেখানে আমি তার সঙ্গে কাজ করেছি, সেও আমাকে চেনে, কিন্তু সৌমিত্রবাবুর নামটা শুনে আমি সাথে সাথে রাজি হই পরের দিন সকালবেলায়, এবং বলে যে তুমি তাহলে অমুক তারিখে আমার বাড়িতে এসো, রিহার্সাল আছে,
স্ক্রিপ্ট রিডিং রিহার্সাল আছে, তো সেই দিনকে বসে সবার হবে, তুমি এসো। তো সেই প্রথম যাওয়া, এবং আলিপুরের বাড়িতে, পৌলমীদির আলিপুরের বাড়িতে, নিউ আলিপুরে সৌমিত্রবাবু এসে বসলেন একটা কাঠের চেয়ারে, আমরা সব মাটিতে, উনি চেয়ারে, পুরো সেই শান্তিনিকেতনই ফিল, মানে গাছের তলায় গুরুদেব বসে রয়েছেন, আমরা পুরো ছাত্রছাত্রী, অসাধারণ ফিলিংস। উনি সেই 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 সময় থেকে জার্নি শুরু হলো, এবং তারপরে ওনার সঙ্গে বহু কাজ করেছি, মানে বহু শো করেছি। ফেরা নাটক যেটা ছিল সেটা 100টা শো হয়েছে, 100 রজনী, তার মানে প্রায় আমি হয়তো 2-3টে কাজ করিনি, 2-3টে শো করতে পারিনি, কিন্তু 100 রজনীর মতো কাজ করা, এবং তার সঙ্গে হ্যাঁ থ্যাংক ইউ। সৌমিত্রবাবুর সঙ্গে তো প্রায় ফেরার 100-র উপরের শো হয়, 100টার মতো, তারপর ঘটক বিধায় আরও, এবং সৌমিত্রবাবু, পৌলমীদি এরা আমাকে ভরসা করতে শুরু করেন, এবং সৌমিত্রবাবু যখন বাইরে গেলেন, বাইরে ইন দ্য সেন্স বম্বে, দিল্লি, ওনার যেসব জায়গাগুলো উনি নিজস্ব শো করতে যেতেন, সেখানে আমাকে নিয়েও গেছেন, নাটকের শ্রুতি নাটক, সেখানে আমাকে সুযোগ দিয়েছেন। তো এই শেখাটা, জার্নিটা একটা বিশাল কাজে লেগেছে আমার জীবনে, কারণ এইসব মানুষগুলোকে সামনে থেকে শুধু যদি দেখিও অনেক কিছু শেখা যায়। ওই পার্সোনালিটি সব থেকে হ্যাঁ, বড় কথা। কারণ সৌমিত্রবাবু নিজেও বলতেন, আমাদের যখন শো হচ্ছে বা তার আগে একটা আড্ডা হচ্ছে বা শোয়ের পরে আড্ডা হচ্ছে, বাইরে গেছি আউটডোরে আমরা করি, তখন বলতেন সবসময় যে সবসময় নিজের মেধার থেকে একটু বেশি মেধার মানুষদের সঙ্গে যদি মেশো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। এটা ওনারও কথা, কারণ উনি সারা জীবন যাদের সান্নিধ্য পেয়েছেন, শিশির কুমার ভাদুরী থেকে আরম্ভ করে সত্যজিৎ বাবু, মানিকবাবু, তো উনি সেই জায়গাগুলো উনি যেভাবে নিজেকে তৈরি করেছেন, সেই জায়গায় আমাদেরকেও বলতেন সেভাবে নিজেদেরকে তৈরি করবে, এবং সেটা তোমার কাজে লাগবে। কারণ মানুষটাকে তো দেখেছি, কারণ তোমরাও হয়তো লক্ষ্য করেছো, প্রথম দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যখন প্রথম সিনেমা এলো, সেই সময় ওনার গলা যেরকম ছিল, হ্যাঁ, পরবর্তী সময়ে দেখবে ওনার গলা পুরো আমূল পাল্টে একদমই, যায়, একদমই। এবং সেটা একমাত্র উনি চর্চা করে করে সেটা তৈরি করেছেন। তো এইরকম একটা মানুষ, যার হাতে লেখাও অন্যরকম ছিল, তার হাতে লেখাও সে চেঞ্জ করলেন, হ্যাঁ, মানে এই জায়গাগুলো, চারুলতার সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম এটা। তো অন্য জায়গা, সেই জায়গায় আমি যে ওইটুকুও সুযোগ পেয়েছি ওনার সঙ্গে সময় কাটাবার, এবং স্টেজে তো বিভিন্ন এক্সপিরিয়েন্স, মানে এক এক দিন এক এক রকম এক্সপিরিয়েন্স হতো শোতে। দর্শক হাততালি দিলে খুব খুশি হতেন, রিয়াকশন দিলে, না দিলে বলতেন সবাই কি মারা গেছে, কেউ কি দর্শক আসলে নেই, এরম বলতেন। তারপর ডায়লগ, বয়স অনুযায়ী ডায়লগ ভুলে যেতেই পারতেন, কারণ তার তখন প্রায় 80 বছরের ওপর বয়স হয়ে গেছে, তিনি অভিনয় করছেন, আমরা দাঁড়াতে পারবো কিনা জানি না, দাঁড়াতে পারবো কিনা, তো হয়তো সংলাপ ভুলে গেছেন, কিন্তু এমনই একটা মানুষ, এবং ওনার নিজের লেখা এবং বাংলা ভাষার উপর যা দক্ষতা, ওনার অন্য শব্দ বসিয়ে দিচ্ছেন ওইখানে একই জায়গায় সংলাপ, Instant on stage. ইনস্ট্যান্ট অন স্টেজ, দর্শক কেউ বুঝতে পারছে না, আমরা কেন বুঝতে পারছি, আমরা স্ক্রিপ্টের সঙ্গে আছি বলে সেই জন্য, কিন্তু দর্শকের কারোর ক্ষমতা নেই যে উনি ওইখানটা ভুলে গেছে। তো এইগুলোই তো শেখা, একদমই, মানে, এবং লাইভ পারফরমেন্স হচ্ছে সবচেয়ে টাফেস্ট পারফরমেন্স, কোনো কাট নেই, কোনো রিটেক নেই। রিটেক নেই, তো ওইখান থেকে নিজেকে বের করে আনা ওই বয়সেও অসাধারণ, সেই মানে এক্সপিরিয়েন্স আমার সারা জীবনের মানে সঞ্চয় হয়ে রইল। জানি না আগামী দিনে কি করতে পারবো, কিন্তু আমার বিশ্বাস, আমার যেটুকু আমি করতে পারছি বা করেছি এখন অবধি, ভালোবাসছে মানুষ, সৌমিত্রবাবুর স্যারের একটা কোথাও আমার আশীর্বাদ আছে মনে হয়, আমার সবসময় মনে হয় আমার। একদম। আমি এখনও বাড়ি থেকে বেরোবার সময় অনেক জায়গাতেই বলেছি, ঠাকুর প্রণামের জায়গায়, আমরা তো বাঙালিরা সাধারণত ওইরকম করি, বেরোবার আগে ঠাকুর প্রণাম করে বেরোই, আমি সৌমিত্রবাবুর ছবিতে প্রণাম করে বেরোই, দেখা যাক। আচ্ছা, আমি স্টেজের অভিনয়টাকে যদি এখানে বাদও রাখি, তুমি তো মানে টেলিভিশনেও পাঠ করেছো, এখনো করছো, হ্যাঁ, ইনফ্যাক্ট সিনেমাতেও পাঠ করেছো। এই দুটো মাধ্যমে অভিনয়ের মধ্যে কি তোমার মানে বেসিক আলাদা কি বলে তোমার মনে হয়, যে তুমি নিজেও একজন একটা মানে অ্যাক্টিং এর প্যাশনটা, এটা আমি মানে কতটা ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞেস করছি। দেখো, দুটোই খুব টাফ। আমরা যদি বলি স্টেজ খুব টাফ আর ক্যামেরার কাজ মানে খুব সহজ, একদম ভুল কথা। ক্যামেরার কাজ ক্যামেরার মতো শক্ত, মানে একটা মানুষকে যদি তুমি দাঁড় করিয়ে দাও, অতগুলো লাইট সামনে জ্বলছে, তার মধ্যে ক্যামেরা চলছে, সে মানে পুরো বিভ্রান্ত হয়ে যাবে, সে কি করবে বুঝতে পারবে না যদি তার মধ্যে সেই জায়গাগুলো না তৈরি থাকে। অভিনয় করা মানে তো শুধু সংলাপ বলা নয়, না, না। আলোর পজিশন নেওয়া, আমি ঠিক জায়গায় দাঁড়াতে পারছি কিনা, ক্যামেরার কাজ তো আরও কঠিন। স্টেজ তো তোমার বড় জায়গা, হ্যাঁ। ক্যামেরা তো তোমার মেপে দেবে, এর বাইরে গেলে তুমি অসুবিধায় পড়ে যাবে, তুমি নেই, ফ্রেম থেকে আউট হয়ে গেলে। তো আমাকে সেইগুলো রেখে, টেকনিক্যাল দিকটা প্রচণ্ড মাথায় রেখে কাজ করতে হয়, যেটা স্টেজের ক্ষেত্রেও হয়। কিন্তু দুটো ভিন্ন মাধ্যম হলেও দুটোই কিন্তু খুব টাফ কাজ করা।
মিল বলতে একমাত্র স্টেজ একটু লাউড, স্টেজের অভিব্যক্তি আমাকে একটু বেশি দূর পর্যন্ত মানুষকে দেখাতে হয়, ক্যামেরার একটু কম হলেও চলবে। আমি ভুরুটা যদি এরাম তুলি স্টেজে, ক্যামেরা হয়তো এরাম তুললেও হবে, তাহলেও লোকে দেখতে পাবে। সেইটা এইগুলো মাপগুলো মাপতে হয়, মানে জানতে হয়। মানে আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে হ্যাঁ। মানে যেটা টেলিভিশনের অ্যাক্টিং আর বড় পর্দার অ্যাক্টিং এই দুইয়ের ও। ক্ষেত্রে পার্থক্যটা কি? বড় পর্দার কাজ মানেই তো বেসিক্যালি ছবি। সিনেমা, হ্যাঁ। ওয়েব সিরিজ যেটা হয় সেটা ভাবে হয়তো লোকে বড় পর্দার মতো, কিন্তু নয়। ওটাও তো আমরা সেই ছোট স্ক্রিনেই দেখি হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ। ফোনের। বড় পর্দার সুবিধে হচ্ছে কাজ করা। বড় পর্দায় ছবি করতে গিয়ে সাধারণত আমরা স্ক্রিপ্ট অনেকটা আগে পাই, ভাবনার সময় থাকে, চরিত্র বিল্ড আপের সময় পাই আমরা, যেটা ঠিক উল্টো সিরিয়াল করতে গেলে আমরা সেই সময়টা পাই না। সিরিয়াল হচ্ছে মানে আধ ঘন্টা আগেও 10 মিনিট আগেও স্ক্রিপ্ট আসে আমাদের কাছে, আমাদের সেটা সাত তাড়াতাড়ি পড়ে গিয়ে ডায়ালগটা বলতে হয়। এবং এইখানেই একজন অভিনেতার ক্যারিজমা বা তার দক্ষতা দেখাতে হয়, যে টেলিভিশনে আমি ওই 10 মিনিট আগে স্ক্রিপ্টটা পেয়ে সেটা আমি আত্মস্থ করে আমি এমনভাবে ডায়লগ বলবো যাতে লোকে বুঝতে অসুবিধা না হয়, এবং ওই চরিত্রটাই আমি হয়ে উঠেছি। সেই জায়গায় দাঁড়িয়ে টেলিভিশন ইজ টাফ সিনেমার থেকে, কিন্তু সিনেমায় আবার জায়গাটা অনেক বৃহৎ, আমি সুযোগ পাই, ওয়ার্কশপ হয়। এখন যদিও টেলিভিশনের কাজে ওয়ার্কশপ হচ্ছে, কিন্তু বলো। টেলিভিশনের কাজের ওয়ার্কশপটা কতটা কাজে লাগে আমি জানি না, কারণ শুরু হয় টেলিভিশনের কাজ একরকমভাবে, কিছুদিন চলার পরে অন্যরকম হয়ে যায়, সেটা সবাই জানে, যারা নির্মাতা তারাও জানেন, আমরা অভিনয় করি আমরাও জানি। কিন্তু ছবির কাজ তো সেটা নয়, ছবি তো ছবি সাহিত্যধর্মী হয় বা যে কোনো একটা গল্প নিয়ে হয়, সেই গল্পটার একটা নিজস্ব গড়ন থাকে, এবং সেই গড়নটাকে নিয়েই আমরা চলতে হয়। কোনো ক্যারেক্টার হঠাৎ করে মেরে দিতে পারবো না সিরিয়ালের মতো, আমার ডেট নেই, ওকে মেরে দাও, ঠিক আছে, আচ্ছা ওনাকে পাঠিয়ে দাও, কোথাও যাচ্ছে, উনি শেষ, ওখানে আর নেই, কবে ঢুকবে কেউ জানে না। তো সিনেমার জায়গা সেগুলো পুরোটাই আলাদা, সিনেমার ক্যামেরার অ্যাঙ্গেল আলাদা, ধরে ধরে কাজ করা হয় অনেক। একদিনে আমাদের সিরিয়ালে যদি 8টা 9টা সিন তোলা হয়, ক্যামেরার কাজে মানে বড় পর্দায় সেই জায়গায় হয়তো সারা দিন ধরে আমার হয়তো 2টো সিন তোলা হয়, ফুটেজ সেই জায়গায় হয়তো উঠলো 5 মিনিটের। কিন্তু ইদানিংকালে এখন আমাদের প্রডিউসাররা ছবির কাজও এখন বেঁধে দিচ্ছে সময়, 15 দিন 18 দিনের মধ্যে একটা ছবি করতে হবে, অনেক সময় তো 10 দিন 12 দিনও সময় দিয়ে দেয়। তো এতে আমারও মনে হয় না ভালো কাজ হবে। বাবুদাও মানে আমি বাবুদাও 1 মাসের একটা শিডিউল পেয়েছিল বড়, আগে তো আরও বড় শিডিউল হতো। একদমই একদমই তাই। একটা ভালো কাজ ভালো ছবি করতে গেলে কিন্তু মিনিমাম একটা সময় দিতে একটা হবে। সময় একদমই। মানে আমি ওই সিরিয়ালের মতো ধর করে মানে রাত্রি 9টা সে প্যাক আপ, আমি 9টা 25-এ গিয়ে 2খানা সিনের সংলাপ হুড়ুর করে বলে দিয়ে প্যাক আপ করে চলে এলাম। আমি জানি না, হয়তো দর্শকদের ভালো লাগছে, কিন্তু আমাদের করে আনন্দ পাই না আমরা। কিন্তু দর্শকও তো এখন বোকা নয়, দর্শকও বুঝতে পারে যে এটা কোনটা ফাঁকিবাজি করে কাজ হয়েছে আর কোনটা ধরে ভালোবেসে কাজ হয়েছে। তো এই জায়গায় এই পার্থক্যগুলো আমি দেখতে পাই। কিন্তু দুটো ক্ষেত্রেই অন্য, দুটো ক্ষেত্রেই চাপ আছে, এবং যেটা ভালো, যেটা মানে পজিটিভ দিক বলবো, কারণ সব তো আর নেগেটিভ হতে পারে না, পজিটিভ দিক বলবো যে অন্যান্য যে কোনো স্টেটের থেকে, বম্বে বা বাইরের যেসব কাজ হয় বা চেন্নাইয়ে, তাদের থেকে আমাদের টেকনিশিয়ান অ্যাক্টার্সটা প্রচুর স্কিল্ড, না হলে কেউ এই টাইম স্প্যানের মধ্যে এরকম ডেলিভারি করতে পারে না এতখানি, এমনকি এইটুকু বাজেটের মধ্যে। এইটুকু বাজেটের মধ্যে। এইটা যদি ভাবতে হয় তাহলে কিন্তু দেখতে হবে আমাদের এখানকার টেকনিশিয়ান আর্টিস্টরা প্রচণ্ড স্কিল, একদমই একদম। কারণ এই শিডিউলের মধ্যে এতখানি আমাকে দিতে হবে, সেটা কিন্তু আর অন্য কোনো জায়গায় হয় না, তাদের ধরে কাজ করায়। কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দিচ্ছি তো, লোকে তো দেখছে, ভালো মন্দটা পরে বিচার্য হচ্ছে তো কাজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে বড় পর্দাও যেমন ভালো মন্দ মিশিয়ে, ছোট পর্দাও ভালো মন্দ মিশিয়ে, কিন্তু আমি পজিটিভটাই ধরে চলি। আচ্ছা, আমি আমার খুব পছন্দের একজন এই মুহূর্তের অভিনেতা বা স্টার বলবো দেব। তুমি তো দেবের সঙ্গেও কাজ করেছো প্রধান ছবিতে, একটা ছোট্ট ক্যারেক্টারে। হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? বিকজ আমি নিজেও খুব ছোট্ট করে ওই দেব এন্টারটেনমেন্টে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আচ্ছা। সেই জন্য আমি তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? দেবের সঙ্গে প্রধান আমার দ্বিতীয় ছবি, তার আগে আমি কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাসওয়ার্ড বলে একটা ছবি আচ্ছা, করেছিলাম। পাসওয়ার্ড করে। পাসওয়ার্ডে একটা আমি চরিত্র করেছিলাম ওখানে, কিন্তু প্রধানের চরিত্রটা বেশি পপুলার হয়, হ্যাঁ, ছোট হলেও। ইলেকশন অফিসারের ক্যারেক্টার, হ্যাঁ, একদম এবং লাস্ট এমন সময় ক্লাইম্যাক্সে
তো লোকে খুব করেছে ওটা, মানে অনেক হাততালি পেয়েছি, অনেক হাততালি পেয়েছি। নন্দনেই দেখেছিলাম হ্যাঁ। infact। এবার দেবের সঙ্গে আমার ওই মানে পাসওয়ার্ড করতে গিয়েই আলাপ, দেব রুক্মিণী দুজনের সঙ্গে। আমার ছেলেটাকে খুব ভালো লাগে, বিশ্বাস করো। আমার দেবকে আমার খুব পছন্দের একজন মানুষ মনে হয়। দেখা হলে এখনও এই যে প্রদানের সময় দেখা হলো, নিজে থেকেই কথা বলা, কেমন আছো জানতে চাওয়া, আমি জড়িয়ে ধরলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবকে আমার ভালো। এবং দেব যেটা ভালো আরও গুণ, সে হচ্ছে ও নতুন নতুন কিছু করার চেষ্টা করছে এখন। ভীষণ। এবং ইন্ডাস্ট্রিতে মানে যদি কোনো সুপারস্টার বা স্টার যদি কেউ ভেঙে সে অভিনয় করার চেষ্টা করছে, সেটা দেবকে আমার মনে হয় প্রথম সারিতে রাখা যাবে, অন্যতম। সে খুব চেষ্টা করছে নিজেকে তৈরি করার বা নিজের। এবং তার সঙ্গে যেটা ভালো লাগে যে ও আমাদের থিয়েটারের ছেলে মেয়েদের অনেক সুযোগ দিচ্ছে এখন। ওর ছবিতে দেখবে ব্যোমকেশ যেটা করলো, তাতেও প্রচুর আমাদের থিয়েটারের ছেলে মেয়ে, বাঘাযতীনেও প্রচুর সিরিয়ালের ছেলেপুলে কাজ করেছে। এবার এখানে একটা কন্ট্রোভার্সি আছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, সস্তায় পুষ্টিকর খাবার চাইতে গেলে যেমন আমরা থিয়েটারকে খুঁজি, কম টাকা দেবো ভালো অভিনয়টা করবো, কেন আমরা যদি একটু বেশি টাকা দিই তাদেরকে এবং তাদেরকে সুযোগটাও একটু বেশি দিই, তাহলে ক্ষতিটা কী আছে? যদি তুমি ভালো পারফরমেন্স চাইছো আর্টিস্টের কাছ থেকে, তাহলে ভালো টাকাও দেওয়া হোক তাকে, তাহলে তো তার জীবিকা বা তার জীবনযাপনটাও অন্যরকম হয়, প্যাশনটাও বাড়ে। সবটাই তো রিলেটেড। হ্যাঁ, এটা বাস মানে খুব মানে মানে একদম কঠিন বাস্তব যাকে বলে। যে আমরা বলি নিজেদেরকেও যে আমরা থিয়েটার থেকে আসা মানুষ, আমাদের সস্তায় পুষ্টিকর আমরা মানুষ, কিন্তু টাকা পয়সা যদি একটু বাড়ায় সুবিধে হয়। যাকে সেটা এবার প্রডিউসাররা আমাদের এখানে সব কিছু বাজেট আর্টিস্টের বেলাতে সবচেয়ে কম থাকে, বাকি সবেতে থাকে আর্টিস্টের বেলাতে বাজেট খুব কম, এই বাজেটটা খুব কম। আমাদের থিয়েটারেও সেরকম, আমি থিয়েটারকেও বলছি না, থিয়েটারও সেরকম। থিয়েটারেও আমাদের প্রচুরবার শুনতে হয়েছে। আমি যখন ছিলাম, একটা লাইটের যিনি শিল্পী লাইট চালাচ্ছেন বা লাইট ডিজাইন করেছেন তিনি টাকা পান, যিনি কস্টিউম দিচ্ছেন তিনি টাকা পান, যিনি সেট বানিয়েছেন স্টেজের তিনি টাকা পান, কিন্তু যারা অ্যাক্টার তাদেরকে টাকা দেওয়া হয় না থিয়েটারে। নতুন ছেলেমেয়েদের তো দেওয়াই হয় না, খুব হাতে গুনে কয়েকটি দল আছে যারা তাদেরকে একটা টাকা দেওয়া হয়। এবং এই ছেলে মেয়েটি যে মফস্বল থেকে গিয়ে কলকাতার মঞ্চে থিয়েটার করতে যাচ্ছে, তার বাড়ির সঙ্গে ঝগড়া করে বা আমার সঙ্গে ঝগড়া করে, কী করছিস কলকাতায় গিয়ে সারাদিন পড়ে রয়েছিস, কী নাটক করিস, সেখানে তো দেখাও যায় না তোকে, ওই তো পেছনে দাঁড়িয়ে থাকিস। তো সেই ছেলেটা যাবে কি করে? নিজের পকেটের টাকা খরচা করে যাচ্ছে, গিয়ে একটা টাকা পাচ্ছেও না। তো সে যাওয়ার মোটিভটা পাবে, শিখবে। এই যে বলে না আগে শিখতে হয়, আমাদের গুরুরা বলে আগে শিখতে হয়, বা শিখবে। তো তাকে শেখানোর জন্যও তো তার খাওয়া দাওয়া আছে, তার গাড়ি ভাড়া আছে, যাতায়াত আছে, সবটাই তো আছে। তাকে একটা মিনিমাম কনভেন্স যদি দেওয়া যায়। তো থিয়েটারও আমাদেরকে, এখন অনেকটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মানুষজন কথা বলতে শুরু করেছে, এখন টাকা পয়সা দেওয়া হচ্ছে। বেশ কিছু দল তো টাকা দিয়েই কাজ করায় তাদের আর্টিস্টদের, কিন্তু একটা সময় ছিল এরকম যে সবাই টাকা পাবে, আর্টিস্টরা টাকা পাবে। আমি নিজে দেখেছি এটা, মানে যারা মূলত একটু এক্সট্রা আর্টিস্টের কাজ করে সিনেমাতেও, তাদের টাকা দেওয়ার বেলায় সমস্ত রকম দেউলিয়া স্টার্ট হয়ে যায়, বড় বড় প্রোডাকশন হাউসেরই, আমি নাম বলবো না। আচ্ছা, এবার আবার একটু ফেলুদার মধ্যেই ফিরে আসি। তোমার সঙ্গে ফেলুদার যোগাযোগটা যে শুধু হত্যাপুরিতেই তা কিন্তু নয়। আমি একটু আরেকটা প্রজেক্ট নিয়ে একটু ছোট করে কথা বলতে চাই। শ্রীজিৎ মুখার্জির ফেলুদা ফেরত সিজন 2 যত কাণ্ড কাঠমান্ডুতে, তার যদিও ট্রেলারটাই বেরিয়েছে, সেখানে তুমি অনিকেন্দ্র সমেত চরিত্রে ছিলে। যদি স্পয়লার বা কোনো আপত্তি না থাকে, ওইটার এক্সপিরিয়েন্সটাও একটু শুনতে চাই। হ্যাঁ, ওটাও একটা দারুণ। তো সৃজিতের একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন অর্ঘ্য বলে, তিনি আমাকে একদিন ফোন করে বলেন, দেবনাথদা কী রে, আমরা একটা চরিত্রের জন্য তোমাকে বলেছি, আমরা তো জানো এরকম যতকাণ্ড কাঠমান্ডুতে করছি। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, তো যতকাণ্ড কাঠমান্ডুতে করছি, তো সেখানে অনিকেন্দ্র সোম চরিত্রটা তোমাকে ভেবেছি, তুমি যদি একটু। হ্যাঁ ঠিক আছে, যাবো। এবার পরের দিন, আমি তো পড়াই আছে ছোটোবেলা থেকে, যতকাণ্ড কাঠমান্ডু বহুবার পড়েছি, দেখেওছি। হ্যাঁ, এবং আমি আরেকবার পড়ে নিলাম, কারণ একটু ঝালিয়ে যাওয়া আমার অভ্যেস, হোমওয়ার্ক না করে গেলে ভালো লাগে না। তো ঝালিয়ে নিয়ে আমি গেলাম ওদের অফিসে। তখন আড্ডা টাইমসের অফিসটা অন্য ছিল, রাজীব মানে তার মালিকানাও অন্যরা ছিল, এখন তো সুরিন্দর ফিল্ম স্টেজে। তো গেলাম ওখানে গিয়ে, এবার আমাকে ব্রিফ করলো, তার আগে আমি সব বলে দিলাম যে এই ব্যাপার। তো ও বাবা, হ্যাঁ, আর ওরা বলছে, তখন ওনারা বললেন
বাবা আমি প্রথম দেখলাম কেউ এতটা স্টাডি করে এসেছে, বলে স্টাডি করবো না কেন বলুন, ফেলুদা তো আমাদের বাঙালি ছোটবেলা থেকেই স্টাডি করেই আসছি ওটা। তো যাই হোক, তো শ্রীজির সঙ্গে ওই কাজটা আমার বেশি দিনের কাজ ছিল না। অনিকেন্দ্র সোম ক্যারেক্টারটাও বেশি বড় নয়, কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, ছোট হলেও। তো যেটা এক্সপিরিয়েন্স বলার সেটা হচ্ছে একটাই, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে আমার একটা 4 হুইলার চালানোর সিন ছিল, মানে ড্রাইভ করে আসবো আমার বন্ধুকে নিয়ে, ওই সিনটা ছিল। তো এবার চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ কার কাছে বলছি, তুমি তো গুলে খেয়েছো এসব, যাকে তো আমাকে হঠাৎ করে ওই এডি যিনি ছিলেন আর কি, অ্যাসিস্ট্যান্ট অর্ঘ্য, হঠাৎ করে শুটিংয়ের কিছুক্ষণ আগে এসে বলে, না দা চলো চলো চলো, বলে কোথায়, বলে গাড়ি চালানো শিখতে হবে। মানে মানে হ্যাঁ তোমার সিন আছে, তুমি গাড়ি চালাচ্ছ। কি বলছো, আমি গাড়ি চালাবো? আমি কিন্তু গাড়ি চালাতে জানি না। হ্যাঁ আমি জানি না, 4 হুইলার চালাতে জানি না, এবং তার আগে কোম্পানির গাড়ি চালিয়েছিলাম, আমার যে অফিসে কাজ করতাম সেও ওই ধরতপ্তা মার পেরেকের মতো কোনো রকমে, আমি চালাতে জানি না গাড়ি বেসিকলি 4 হুইলার। তো নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখি টাভেরা গাড়ি, 4 চাকা বড় গাড়ি, টাভেরা গাড়িতে বসিয়ে দিল, ও পাশে বসলো, বলে দেখলাম এই ক্লাচ, এটা 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 এই কী বলছো, এবার চালাচ্ছি, সে তো জার ফার দিয়ে এসব হচ্ছে বিভিন্ন, মাঝে মাঝে স্মুথ যাচ্ছি, যাই হোক। এবার দেখলাম সৃজিত তো এসে গেছে, এসে গিয়ে ক্যামেরা ফ্যামেরা প্লেস করছে, সামনে আমার শট হচ্ছে, মানে ক্যামেরাটা এরকম তলায় লাগানো, আমি এখান থেকে আসবো গাড়ি নিয়ে, এসে ওই ক্যামেরার সামনে দাঁড়াবো, টাক টাক করে নামবো, নেমে ভেতরে যাবো, এরকম একটা কিছু সিন ছিল আর কি। এবার যখন মনিটর হচ্ছে, মনিটর করতে গিয়ে আমি তো চালাতে গিয়ে ঢিক ঢিক 2-3 বার হয়েছে, আটকে আটকে যাচ্ছে। এবার সৃজিত ওখান থেকে যাচ্ছে, কী হলো, গাড়ি এরকম করে চলছে কেন? আমি পাশে অর্ঘ্য বসেছিল এডি আমার, ওকে বললাম শোনো আমি এরমভাবে করা সম্ভব নয় আমার পক্ষে, টেনশন হচ্ছে। তখন আমি অনেকটা এক্সপিরিয়েন্স কম, এবং সৃজিত তখন বিশাল নাম তার হয়ে গেছে। তো আমি তখন নামলাম গাড়ি থেকে, নেমে পুরো আমি হাত তুলে দিলাম যে সৃজিত আমি গাড়ি চালাতে জানি না, আমাকে আগে বলা হয়নি যে তোমার গাড়ি চালানোর সিন ছাড়ে, তো আমি তাহলে অন্তত 1 মাস আগে আমাকে বলা হয়েছিল, আমি 1 মাসের মধ্যে আমি গাড়ি চালানো শিখে নিতাম বন্ধুদের কাছ থেকে, তাদের গাড়ি আছে, আমি পারি না চালাতে, রিস্ক হয়ে যাবে, আমি ভেঙে ভেঙে দেবো, ক্যামেরার ওপরে চড়ে যেতে পারে। হ্যাঁ তোমরা কেন বলো, ও সিরিজ একটু চেঁচালো ওদের ওপরে, কেন তোমরা বলো না আর্টিস্টকে যে গাড়ি চালানোর সিন আছে আগে থেকে। যাই হোক, তো আমার তখন ডামি ইউজ করা হলো, অন্য কেউ গাড়ি চালানো, আমার জ্যাকেটটা পড়লো, পরে ওইভাবে কমপ্লিট হয় আর কি। আচ্ছা একটু ইন্টারাপ্ট, এটা কি ডাক্তারের কাছে যাওয়ার সিনটা ইনজেকশন নেবার জন্য? না না না, এটা একটা অন্য সিন, ওই বাড়িতে পৌঁছে দেবার সিন, মানে ডাক্তারের কাছ থেকে এসে বাড়িতে, হ্যাঁ বাড়িতে পৌঁছে দেবার সিন, ওই জায়গায় স্ট্রিকনিন ইনজেকশন বোধহয়। এবং যেটাই মানে অনিকেন্দ্র সোম, মানে 3টে ছবি, যতকাণ্ড কাঠমান্ডু, হত্যাপুরী আর আমাদের নয়ন রহস্য, 3টেতেই কমন ফ্যাক্টর রয়েছে একজনই আমার সঙ্গে আর কি, আমি তাকে পেয়েছি 3টে ছবিতেই, ভরত কর। আচ্ছা, 3টেতেই ভরত আছেন, বাটরা, ওনাদের ভাটরা, প্রথম দুটোতেই মার্ডার ভিকটিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 3টেতেই আছেন আর কি, এটাতেও আছে, নয়ন রহস্যতে তো আছেই, হত্যাপুরীতে তো ছিল, আমার সঙ্গে সিন ছিল না, আর ওটাতে তো আমার সঙ্গে সিন আছেই, মানে অনিকেন্দ্র সোমকে তো বলতে গেলে মারছেইও। হ্যাঁ একদমই তাই। আচ্ছা এইবার একটু আমি স্পয়লারে ঢুকবো, যারা যারা ফেলুদার গল্পটা পড়েননি তারা প্লিজ ভিডিওটা এইখানেই বন্ধ করুন, প্লিজ নো স্পয়লার, মানে আমি পারছি না এই কোশ্চেনগুলো না জিজ্ঞেস করে, সো আই হোপ বন্ধ করে দিয়েছেন, এবং যারা এখনো দেখছেন তারা নিশ্চয়ই পড়েছেন গল্পটা। মানে আমরা প্রত্যেকেই জানি এই ক্যারেক্টারটা সুনীল তরফদার হচ্ছে দ্য মেন অ্যান্টাগনিস্ট অফ দ্য ফিল্ম। ফেলুদার গল্পে মেন অ্যান্টাগনিস্ট, এই এক্সপিরিয়েন্সটা এইবার শুনবো আমি। এটা একটা সত্যি মানে আমি সরি আরেকবার ইন্টারাপ্ট করছি, আগের ছবিতে এখানে মার্ডার ভিকটিম, এইখানে মার্ডারার, ঠিক উল্টো জায়গাটা রিপ্লেস হয়ে গেল। অলরেডি এটা যারা পড়েছেন জানেন, এবং যারা পড়েননি তাদের স্পয়লার হতে পারে, কিন্তু দেখবেনই তো কদিন পরে, আর কদিন বাকি, 6 দিন বাকি। হত্যাপুরীতে ঠিক, হত্যাপুরীতে আমাকে সবাই ভাবছিল আমি আমি কালপ্রিট, কিন্তু আমি লাস্টে মারা যাই। ঠিক এখানে উল্টো, আমার ক্যারেক্টারটা সারাক্ষণ পজিটিভ, লাস্টে গিয়ে দেখা যাবে আমি একটা অন্যরকম একটা মানুষ। কিন্তু এখানে একটা বলে রাখি, সেটা হচ্ছে তুমিও জানো, সুনীল তরফদার বেসিক্যালি ইজ নট আ ক্রিমিনাল, ও একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ম্যাজিকের ওপর তার বিশাল নেশা, শিল্পী একজন, এবং ছোটবেলায় তার বাবা তার সব ম্যাজিকের সরঞ্জাম ফেলে দিয়েছে, না এটা ওর ক্ষেত্রে, হিঙ্গরানির ক্ষেত্রে, তো এবং সে ছোট থেকে এই ম্যাজিকের ওপরে তার প্রচণ্ড ইন্টারেস্ট, সেই জায়গা থেকে সে দাঁড়িয়ে ম্যাজিশিয়ান হতে চাইছে, উঠতি ম্যাজিশিয়ান, লেখাই রয়েছে গল্পে একদম উঠতি ম্যাজিশিয়ান, এবং সে পরবর্তী সময় লোভে পড়ে, বেসিক্যালি টাকা পয়সার লোভে পড়ে
এই কাজটা করে ফেলে। এবং যেখানে দেখলো মেন মানে পাওয়ারটাই আর নেই, হ্যাঁ ওরকম একটা জায়গায়। হ্যাঁ, এই তো আমার সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, সাইকোলজিক্যাল ব্যাপার অবশ্যই আছে যে কি হবে আলটিমেটলি, মানে আমি কি করব, আমি কি নয়নকে নিয়ে কোথায় যাব, আমি কোথায় দাঁড়াবো আলটিমেটলি, কি আমার কেরিয়ারটা কি হবে। একদমই তাই। তো সেই জায়গা থেকে এবং ফেলুদার ছবিতে মানে নিজেকে তো মাঝে মাঝে মোহনলাল মেঘরাজ মনে হচ্ছে, টিপিক্যাল নয় কিন্তু ওরকম আর কি। মোহনলাল না হলো আমি আরেকটা ক্যারেক্টারের সাথে তুলনা করব, অমিয়নাথ বর্মন, সোনার কেল্লা, দুজনই সম্মোহন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সোনার কেল্লার পরে বোধহয় এটাই বোধহয় যেখানে সম্মোহনটা use হলো ইউজ ফেলুদা। করা হয়েছে। হ্যাঁ, এবং এখানে আমার সম্মোহন করার কথা আর কি, আমি সম্মোহন করতে পারি মানুষকে, হ্যাঁ। এবং এটা ভালো কাজ খারাপ কাজ দুটো কাজেই ব্যবহার করা হয়েছে এখানে, সেটা দেখা যাবে আর কি। ভালো কাজটাও নিশ্চয়ই জানো, কোথায় গিয়ে কাকে উদ্ধার করে এনেছি তাকে সম্মান করে, আর কোথায় গিয়ে সম্মান করে কাকে Murder করা হয়েছে। শেষ করা হয়েছে আর কি। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স একদম, মানে ফেলুদার ছবিতে অ্যান্টাগনিস্ট। এই ক্ষেত্রেই বলবো যে আমরা প্রত্যেকেই জানি যে ফেলুদার গল্পে জবনিকা পতনের দৃশ্যগুলো হয় খুব টান টান। হ্যাঁ। এইখানে তো তোমার আর ফেলুদার একসঙ্গে মুখোমুখি দৃশ্য নিশ্চয়ই ক্লাইম্যাক্সে। হ্যাঁ, টাসেল আছে একটা। ওইটার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? টাসেল আছে আসলে। বাবুদা কি করে, স্ক্রিপ্ট তুমি দেখেছো বাবুদা যতগুলো হ্যাঁ। ছবি করেছেন, বাবুদা সবসময় উপন্যাসটা বা গল্পটাকে নষ্ট করার চেষ্টা করেন না, কোনো একদমই না। অতিরিক্ত কিছু দেন না, যেটা আছে জাস্ট সেটাকেই উনি স্ক্রিপ্ট আকারে তৈরি করেন। এখানেও সেম, তুমি যদি নয়ন রহস্য পড়ে থাকো সত্যজিৎবাবুর লেখা, শেষটা ঠিক যেভাবে রয়েছে বাবুদা ঠিক সেইভাবেই রাখার চেষ্টা করেছেন। তাই আমার সঙ্গে একটা টাসেল আছে হালকা করে, কিন্তু সেই টাসেলটা কতক্ষণ স্টে করবে সেটাও তুমি জানো, কারণ ফেলুদার কাছে তো আমরা সবাই বাচ্চা একটা সময়ের পরে। মানে হারতেই হবে। হ্যাঁ, সে হারতেই হবে, সেই হারে আমার কোনো লজ্জা নেই, কিন্তু গল্পটা সেইভাবেই রাখা রয়েছে। আশা করি দর্শকের সেই জায়গাগুলো ভালো লাগবে। বেশ কিছু ভালো মোমেন্টস আছে যেগুলো আমার মানে আজীবন মনে থাকবে, যেমন চেন্নাইতে গিয়ে তোমার স্নেক পার্কে একটা ঘটনা আছে, এবং সেই স্নেক পার্কে শুটিং হয়েছে, এবং সেখানে আমি প্রথমবার কুমিরের ডাক শুনেছি। কুমিরের ডাক আশা করি আপনারাও কেউ শোনেননি, তুমি তো শোনোনি, তুমিও শোনোনি, ক্যামেরার পেছনে যে আছে। কুমিরের ডাক শুনেছি, এবং সেই ডাক মানে আমি অদ্ভুত হয়ে গেছি, কারণ কুমিরগুলো যখন রোদ পোয়াচ্ছে ওখানে বসে, সেই সময় আমাদের ইউনিট থেকে শশাঙ্কদা, আমাদের ডিওপি, ওনার টিম পুরো গিয়ে তার সঙ্গে আমাদের সৌরভ ছিল, কারণ সেদিনকে বাবুদা অসুস্থ হয়ে পড়েছে, বাবুদা হোটেল, বাবুদা হোটেলে সেদিনকে বুনিদির সঙ্গে হোটেলে রয়েছেন, সৌরদীপকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে আমাদের শশাঙ্কদাকে ডিওপিকে, তোমরা এই শটগুলো তুলে আনবে, সব ডিভিশন করে দেওয়া হয়েছে, এবং সেই শটগুলো নিতে গেছে, এবং সেইখানে গিয়ে কুমিরের ডেরা যেটা আছে তার মধ্যে আবার কুমিরগুলো তো জানো রোদ পোয়ায় একদম পুরো পাথরের মতো নরম চড়ো নেই, মানে হ্যাঁ তুমি নড়বে না, মনে হবে যেন মারা গেছে, এরকম একটা ব্যাপার। তো তখন এই শুটিংয়ের পারপাসে বলা হয় ওখানকার যারা কেয়ারটেকার আছে তাদেরকে যে একটু যদি নাড়ানো যায়, তো ওরা একটা লম্বা লম্বা বাঁশ নিয়ে ভেতরে টাপাটাপ নেমে পড়লো, নেমে পড়ে এবার খোঁচাচ্ছে, এবার 2-3টে বাচ্চা খোঁচাতেই ওরা জলের তলায় নেমে গেল, জলের মধ্যে ঢুকে গেল সুট সুট করে, আর একটা বড় ছিল, বিশাল বড়, সেইটাকে খোঁচা মারতে হঠাৎ করে পুরো একদম মুখ খুলে হাউ হাউ করে, আমি না ভাবি কুমির এরকম ভাবে ডাকে, আমি মানে ভাবতে পারিনি কুমিরের ডাক শুধু, এটা একটা দারুণ। এবং ওখানে প্রথম ওই আমেরিকান ইগুয়ানা, গ্রিন ইগুয়ানা নিজের চোখে সামনে থেকে দেখেছি, সরীসৃপ, যেটাকে আমি হাতে করে পাতা খাইয়েছি, এবং ওরা নিরামিষাশী, ওরা কোনো ভায়োলেন্ট কিছু নেই ওদের মধ্যে, খুব শান্তপ্রিয় মানুষ। ককাটেল পাখি আছে, সেই ককাটেল পাখি উড়ছে, হাতে করে খাবার দিচ্ছি, এসে খেয়ে যাচ্ছে। তো অদ্ভুত একটা স্নেক পার্কের অ্যাম্বিয়েন্স ছিল। এবং তার সঙ্গে মহাবালিপুরমে, হ্যাঁ মহাবালিপুরমে যেখানে গাওয়াঙ্গির দৃশ্য আছে, দেখছে তারা স্পয়লার দিলে তো দেখে আপত্তি নেই, গাওয়াঙ্গির দৃশ্য আছে, গাওয়াঙ্গি ওখানে লালমোহন এবং নয়নকে, সেই দৃশ্য কিন্তু হিরো ফেলুদা নয়, গল্প না, একদমই সেখানে ওইটা ট্রেলারে যাচ্ছেও মাঝে মাঝে, হ্যাঁ ওইখানে ওই দৃশ্যটাই আর কি, যেখানে টিএনটিও দাঁড়িয়ে রয়েছে সামনে, তার সামনেই আমি কি করছি এসে, এবং তারপরেই আমরা ফেলুদাকে বলি আপনারা গাড়িতে গিয়ে বসুন আমি আসছি, তারপরে উদ্ধার করা এবং সেখান থেকে নিয়ে আসা, অদ্ভুত একটা জায়গা ওখানে, গা এখনও কাটা দিচ্ছে আমার, জায়গাগুলো খুব ভালো হয়েছে কাজগুলো। এবং যিনি অভিনয় করেছেন গাওয়াঙ্গির চরিত্রে, আমাদের সাউথ ইন্ডিয়ান ওনাকার ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট, মাঝে তো খুব প্রচার হয়ে গেছিলো বাহুবলীতে, উনি শুধু বাহুবলী নয় অনেক ছবির, সাউথের পুষ্পা থেকে আরম্ভ করে প্রচুর ছবিতে উনি ফাইট সিকোয়েন্স করেছেন, উনি
ওই জায়গার কাজগুলো করেন আর কি বেসিক্যালি, সেখানকার একজন মানুষ, এবং খুব লম্বা চওড়া বিশাল এবং খুব ভালো মনের মানুষ একজন, মানে অদ্ভুত মানুষ একজন। সে তো ওই গেট আপ পরে বসে আছে, সে বিভৎসতার চেহারা, হাত ফাত লোমশ হাত, ওরে বাপরে, মানে আমি ভিডিও আছে সেগুলো পরে ছাড়বো আস্তে আস্তে, এখন তো দেওয়াটা ঠিক হবে না। তো গাওয়াঙ্গি মহাবালিপুরাম মিলিয়ে একদম জমজমাট হয়ে গেছে নয়ন রহস্য ওই দিকটা একদম। মহাবালিপুরাম নিয়ে যখন কথা উঠলো, তিনি মহাবালিপুরাম তো ভারতীয় যে শিল্প, হ্যাঁ তার একটা অন্যতম পপুলার জায়গা, মানে একদিকে যেমনি অজন্তা ইলোরা, হ্যাঁ। একদিকে মহাবালিপুরাম, বেশ করে পঞ্চপাণ্ডব গুহা বা হ্যাঁ, ছোট হ্যাঁ, টেম্পল, আমি নিজে গেছি। সেই জায়গাটা অ্যাজ অ্যান আর্টিস্ট কি এক্সপিরিয়েন্স হচ্ছিল দেখতে গিয়ে? হ্যাঁ, এগুলো তো আসলে আলাদা করে চেন্নাই আমার ঘোরা ছিল না কোনোদিন, নাম শুনতাম মহাবালিপুরাম, এবং শুটিংয়ে গিয়ে খুব বেশি ঘোরাও হয় না, মানে শুটিং পারপাসে যেটুকু আর কি লোকেশন ওয়াইজ আমরা যাই সেইটুকুই আমার ঘোরা। এবং আমাদের শুটিংটা হয়েছিল রবিবার করে, তার ফলে ট্যুরিস্টরাও ছিলেন বেশ কিছু, লোকাল ট্যুরিস্ট, গরমও ছিল, এবং সত্যি অদ্ভুত। এবং কিছু জায়গা দেখলাম আমরা, ওরা অলরেডি ওখানে ভেঙে গেছে, মানে কালের নিয়মে ক্ষয় হয়েছে, সেগুলোকে ওরা রিস্টোর করছে আবার ওখানে, সেই জায়গাগুলো ওরা আলাদা করে বেঁধে রেখেছে জায়গাগুলোকে, যাতে কেউ ঢুকতে না পারে। এবং সত্যি কথা, মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, কারণ চেন্নাই, মাদ্রাজ যাকে বলি আমরা তো গল্পেতে মাদ্রাজ, তো তার শহরে মানে ওই মন্দির, এবং সাউথ ইন্ডিয়ানরা তাদের মন্দিরকে কিভাবে উপস্থাপন করেন সেই নিয়ে তো আমরা জানি বিভিন্ন জায়গায়, তো সেইগুলোকে তারা মেনটেন করছেন এবং সেখানে তারা রয়েছেন। কিন্তু মহাবালিপুরমে যেখানে আমার এইখানে একটা বলার জায়গা আছে, ওই উঁচু ওই যে মন্দিরটার নাম মনে পড়ছে না, শোর টেম্পলে আমাদের এই শুটিংটা হয়নি, ট্রেলারে যেটা দেখলাম ওটা শোর টেম্পল, হ্যাঁ, কিন্তু আমি পঞ্চপাণ্ডব গুহা, হ্যাঁ মানে যেখানে, হ্যাঁ পঞ্চপাণ্ডব গুহা, ওইখানে একটা অংশ আমি গেছিলাম, সেখানে ওটা একটা আমার খারাপ লাগলো যে ওই গুহাগুলোর মধ্যেই লোকেরা টয়লেট করে রেখেছে একধারে। যদি এইগুলোকে মেনটেন না করা হয়, এই ঐতিহ্যগুলোকে আস্তে আস্তে আমাদের নষ্ট হয়ে যাবে। খারাপ লাগে যে এটা না ইন্ডিয়া বলি ইন্ডিয়া বলে সম্ভব এগুলো, মানে অদ্ভুত লাগে এগুলো, যে নিজেদের জায়গাগুলোকে আমরা নিজেরাই নষ্ট করি। আমি তো লাস্টে বললাম কেয়ারটেকারকে ডেকে, যিনি গার্ড দিচ্ছেন, গার্ড রয়েছেন, তার সামনে লোকে বাথরুম করে চলে যাচ্ছে কি করে জানি না, কিংবা চক্করি দিয়ে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে নাম লিখে রাখা, তো আদিকাল থেকে হয়ে আসছে, সেগুলো আছেই। কিন্তু ওখানকার পাথরের কারুকাজ আমার খুব ভালো লাগলো, পাথরের যে দোকানগুলো আছে, আমি একটা ভিডিও করেছিলাম, ছেড়েও ছিলাম রিলের মতো, খুব ভালো। মানে এবং সব আর্ট কলেজ থেকে পাশ করা শিল্পীরা, কম বয়সী শিল্পীরা, তারা ওখানে কাজ করছে, সেই পাথর খোদাই করে ওখানে বানাচ্ছেন মূর্তি। অসাধারণ অ্যাম্বিয়েন্স এবং খুব ভালো। এবং খাবার, অন্যরকম খাবার খেয়েছি আমরা কন্টিনিউ, ওখানে টক মেশানো খাবার একটু বেশি, সব কিছুই আছে কিন্তু একটু ফ্লেভারটা অন্যরকম। আর কাঁচা মিঠা আম বিক্রি হচ্ছে, শশা বিক্রি হচ্ছে, সে ঝাল নুন দিয়ে, ওরা তো একটু মশলাদার খেতে ভালোবাসে, দারুণ জায়গাগুলো। আচ্ছা, আমরা আড্ডার প্রায় শেষ পর্যায়েতেই চলে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো নয়ন রহস্য। এই সময় উদ্দেশ্য বলা মানে তো বলবো যে 10 তারিখ দল বেঁধে হলে গিয়ে বাড়ির সবাইকে নিয়ে নয়ন রহস্য দেখতে যান হলে, আপনার কাছের সিনেমা হলে আসছে। এই প্রথমবার অনেক দিন পরে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। বাবুদা তার সব ইন্টারভিউতেই বলেছে কেন প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, কারণ এর মধ্যে বিভিন্ন ভাষাভাষীর আর্টিস্টরা আছেন, মোহন আগাশেজির মতো মানুষ রয়েছেন, সাউথ ইন্ডিয়ান অনেক মানুষ রয়েছেন অভিনেতা, তারা অভিনয় করেছেন, আমরা তো আছি, ব্রিটিশ ক্যারেক্টার আছেন, উনি দারুণ অভিনয় করেছেন, অসাধারণ। ও আচ্ছা, এবং এইখানে বলি যাক, এখন বললে যখন ওনার সঙ্গে কাজ করতে গিয়ে, উনি তো ইংলিশে সংলাপ, এবং ইংলিশ সংলাপ বলতে গিয়ে আমাকে থ্রু আউট দ্য সিনেমা আমাকে সৌরদীপ হেল্প করেছে, মানে প্রথম দিন থেকে লাস্ট ডাবিং অবধি সৌরদীপ না থাকলে আমি ইংরেজি বলাটা পারতাম না, মানে সঠিক ইংরেজি, সঠিক উচ্চারণ ইংরেজি সৌরদীপ আমায় পুরো গাইড করেছে। এবং ওইখানে ওই সাহেবের সঙ্গে আমার পুরো, মানে সুনীল তরফদারের ইংরেজিতে কথোপকথন আছে, বড় বড় ডায়লগ, চাঙ্ক, এবং সেই চাঙ্কগুলো আমি বলেছি এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সাহেবও আমাকে লাস্টে বললো উই হ্যাভ ডান এ ভেরি গুড জব। এর কি আছে, খুবই ভালো মানুষ। এবং হঠাৎ করে ওরা মোবাইল হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিল না, মোবাইল বলে ঘুরছে এদিক ওদিক, সেখানে নয়নও কিছু করতে না, কিছু করতে পারেনি। তো দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলা, আপনারা যান, দেখুন, ভালো লাগবে নয়ন রহস্য। লোকের কথায় ডিসিশন নেবেন না, নিজের চোখ মস্তিষ্ককে ব্যবহার করবেন, মগজাস্ত্রকে ব্যবহার করবেন। আর আমার মনে হয় ফেলুদার ক্ষেত্রে বাঙালিরা খুব একটা লোকের কথাতে ভরসা করে না, নিজের ভরসাতেই যায়। হ্যাঁ, কারণ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ট্রেলার
লঞ্চ হওয়ার পর থেকে প্রচুর নেগেটিভ কথাবার্তা আসছে, হ্যাঁ, পজিটিভ একটা আসছে, মিশ্র প্রতিক্রিয়া আসছে। পজিটিভ আসছে কিন্তু নেগেটিভ কথাবার্তা, এগুলোকে আমরা বেসিক্যালি কিছু মানুষ থাকে যারা, আমি বোমায় বলছি, অ্যান্টি লবি কাজ করে অনেক সময়, ঠিক আছে, এবং রায় পরিবারের বিশেষ করে বাবুদার অ্যান্টি লবি প্রচুর আছে, প্রচুর প্রচুর কারণ আছে তার, সেই কারণগুলো আমি ভেঙে এখন বলবো না, যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারবেন। আমি শুধু এইটুকু বলবো, শুধু ট্রেলার দেখে একটা ছবিকে জাজ করবেন না, অনেক খারাপ ট্রেলার খুব ভালো ছবি দেখায়, একদম। অনেক বাজে ট্রেলার দারুণ ছবি তৈরি করে। এবং বাবুদার বা আমাদের রায় পরিবারের যে ঐতিহ্য ফেলুদার, তারা কিন্তু কোনো মেয়ে ক্যারেক্টার ঢোকায় না ফেলুদাতে, না, জোর করে অনর্থক, হ্যাঁ, অনর্থক জোর করে মেয়ে ক্যারেক্টার ঢোকায় না, সেখানে তোপসের গার্লফ্রেন্ড দেখায় না, তো যেটা গল্পে আছে সেইটাই থাকে। এবার অনেকগুলো গালাগাল আসবে, অনেকেই গালাগাল দেবে, আসবে, কিন্তু আমি জানি, কিন্তু আমি কেন পরমও আমার খুব পরম প্রিয় মানুষ, কিন্তু আমার এগুলো খারাপ লেগেছে, আমি কী করবো, আমি আজকে রায় পরিবারের কাজ করছি বলে নয়, আজকে হয়তো ওর সঙ্গে কাজ করলেও কাজটা করতে হতো অ্যাজ এ শিল্পী আমাকে, হ্যাঁ। কিন্তু এইগুলো আমার মনে হয় রায় পরিবারের সঙ্গে আলাদা করে ওদের কাজগুলোকে, রায় পরিবার তার Absolutely, ঐতিহ্যটাকে মেনটেন করার চেষ্টা করে, তাতে কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, কারণ বাবুদাও বারবার বলেছে যে সবার মন তো রেখে চলা সম্ভব নয়, কখনোই নয়, কখনোই সম্ভব নয় তো ওটা। আমরা চেষ্টা করব যাদের মনে রেখে চলা সম্ভব তারা দেখুক, যারা ফেলুদার ভক্ত, আর যারা ভক্ত নয় তারা আসুক আমাদের সঙ্গে, এসে একটা ভালো দেখুক, থ্রিলার গল্প দেখার জন্য দেখার আসুন। জন্য আসুক, এইটাই আর কি। একদমই তাই না। আমি ইনফ্যাক্ট তুমি যখন বললে আমি একটু একটা কথা না বলে পারছি না, এখানে একটু আউট অফ দ্য বক্স। ফেলুদা রিলেটেড মানে লোকে যে কতটা দ্বিচারিতা, ডবল ফেলুদা বেরিয়েছিল আজ থেকে 6 বছর হ্যাঁ, আগে, হ্যাঁ। ছবিটা এখন বের হয়ে আমার মনে আছে না, আমি তখন সরাসরি ফেসবুকে এসেছি, নাম করে করে বহু লোক আছে যারা ছবিটাকে নিয়ে বিশাল খারাপ বিশাল কথা খারাপ। লিখেছিল ফেসবুকে। বাট 5 বছর ওয়েট করার পর ছবিটা এখন ইউটিউবে অ্যাট লাস্ট এলো, কি তখন viewers! সেই লোকগুলোই আমি দেখেছি, সেই মানুষগুলোই পুরো একদম, উল্টো উল্টো কথা কথা লিখে, বলছে। এ ছিল বেস্ট এবং ডাবল ফেলুদা মানে অসাধারণ একটা ছবি, একদমই তাই। মানে আমি ওটাই মাকেও বলছিলাম যে তুমি দেখো লোকে চায়টা কি তাহলে। আর কি চাই সত্যি এখন যদি নয়ন রহস্য মানে টাচুর জন্য নাই হয় ওটা, যদি ওটিটিতে 5-6 বছর বাদে আসে, তখন বোধহয় হ্যাঁ। এই লোকগুলোই উল্টো কথা বলবে। উল্টো কথা বলছে। এই হচ্ছে ব্যাপার। যাকে যাক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে টাইম না, দেওয়ার না, জন্য, না। অ্যান্ড অল দ্য বেস্ট ফর 10th Thank you, মে, thank you. অ্যান্ড দেখা নমস্কার। হচ্ছে 10 তারিখ। নমস্কার।